আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে আমার কথা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে? আপনাদের কি অবস্থা বলেন? ঈদ কেমন কাটলো সবার? ক্লিয়ার না? ক্লিয়ার আছে না? ওই এই লাইটটা না, এই লাইটটা তো এটা হ্যাঁ। এটা অফ করে দাও। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে না? ওটাও জ্বালাইতে পারো, ওটাও জ্বালাইতে। হ্যাঁ? ওটা জ্বালাও দেখি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটাও জ্বালাতে দেখি। ঠিক আছে না? আচ্ছা তাহলে আমরা অল্প অল্প করে শুরু করে দিই, হ্যাঁ? আমাদের কি কি বারে ক্লাসেরই হয়েছে? সোম আর বুধ, তার মানে হচ্ছে আজকে হলো বুধবার, আবার নেক্সট আজকে হলো সোমবারে আর কি। হুম। হ্যাঁ এইভাবে থাক, সমস্যা নাই যেহেতু ঠিক। হুম হুম। বৃহত্তর দিনে রাত দিনের বেলা সব, রাতের বেলা নাই। আচ্ছা আপনারা সবাই আছেন সাথে? কারো তো শুনি না। জি আছি। আছেন না? আচ্ছা থাকেন। আচ্ছা তাহলে আমরা শুরু করি অল্প অল্প করে। ভিএফডি এইচএমআই, হ্যাঁ? ভিএফডি ফুল মিনিং কি বলেন তো? ভিএফ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডিভাইডার। না, ডিভাইডার না, রাইট। ড্রাইভ ড্রাইভ। ড্রাইভ সরি। ভাগ করে দেন, ওই চেয়ার না, চেয়ার। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, এটা হচ্ছে ভিএফডি। ভিএফডি হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তাহলে এর অর্থ কি? যে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, এটা ক্লিয়ার আছে না স্ক্রিন? আচ্ছা, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ তার মানে এর দ্বারা বোঝাচ্ছে কি যে আমাদের ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করে যেই ড্রাইভ, সেই ড্রাইভের নাম হচ্ছে কি? ভিএফডি। হ্যাঁ ওটা ঠিক আছে না? আচ্ছা তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে যেই ডিভাইসটা এই ড্রাইভের ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করে সেটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তাহলে আমরা এর আগে একটু আলোচনা করছিলাম সংক্ষেপে, আমি একটু আরেকবার স্মরণ করে দিচ্ছি যে আমাদের এরকম একটা ফর্মুলা ছিল, তাই না? S is equal to 120 F by P। তো এই ফর্মুলার অর্থ কি? যে আমাদের S হচ্ছে স্পিড বা সিনক্রোনাস স্পিড যাই বলি, এটা হচ্ছে আমাদের স্পিড। আচ্ছা এটা হচ্ছে স্পিড, আর এই F টা হচ্ছে ফ্রিকোয়েন্সি। F টা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর P হচ্ছে পোল। তাহলে আমরা এই ফর্মুলা থেকে যেটা দেখতে পারি যে আমাদের স্পিডটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, পোলের ব্যস্তানুপাতিক বা রিভার্সলি প্রপোর্শনাল। তো এখানে আমাদের একটা মোটরের জন্য এই পোল তো ফিক্সড, আমরা পোলকে চেঞ্জ করতে পারি না। তাহলে আমরা কি চেঞ্জ করতে পারি? আমরা চেঞ্জ করতে পারি ফ্রিকোয়েন্সি। তাহলে সেই হিসাবে S is proportional F, স্পিড is proportional ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমার ফ্রিকোয়েন্সি যদি আমি কম বেশি করতে পারি তাহলে আমার কি হবে? মোটরের স্পিড কম বেশি হবে। আচ্ছা তো আমরা ফ্রিকোয়েন্সিকে কিভাবে কম বেশি করব? আমরা নরমালি যে কোনো একটা ডিভাইসের ফ্রিকোয়েন্সি গুলা কোথা থেকে পাই? ফ্রিকোয়েন্সি গুলো আসে হচ্ছে আমাদের এই পাওয়ার প্ল্যান্টের টারবাইনের আরপিএম থেকে, তাই না? টারবাইনের আরপিএম এর যে রেশিও, সেই রেশিও থেকে কি আমরা কি পাই? ফ্রিকোয়েন্সি পাই। তো নরমালি আমাদের বাংলাদেশে বা আমাদের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 50 হার্টজ, তাই না? আর কয়েকটা কান্ট্রিতে, শুধু আমেরিকা কানাডা এরকম কয়েকটা কান্ট্রিতে 60 হার্টজ ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু বাকি ম্যাক্সিমাম কান্ট্রিতে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তাহলে এই 50 হার্টজ একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি যেটা আমরা একটা পাওয়ার প্ল্যান্ট থেকে পাচ্ছি। তো এখন এটা আবার ভ্যারি করবো কিভাবে, তাই না? যে ফ্রিকোয়েন্সিটা আমরা
ভোল্টেজও পাচ্ছি পাওয়ার প্ল্যান্ট থেকে, এই ফ্রিকোয়েন্সিটাও পাচ্ছি পাওয়ার প্ল্যান্ট থেকে, তাহলে ভ্যারি করব কিভাবে? এই ভ্যারি করার জন্য আমরা ইউজ করি কি ভিএফডি বা ইনভার্টার। ভিএফডির আরেক নাম কি ইনভার্টার। তাইলে আমরা যেটা বললাম যে আমরা তো ইন্ডাস্ট্রিতে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি পাচ্ছি, এই ফ্রিকোয়েন্সিকে কি করতে হবে? আমি যদি ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করতে চাই তাহলে প্রথম কাজ কি আমাদের ফ্রিকোয়েন্সিটাকে জিরো করে দিতে হবে। মনে করেন যে আমার যদি 50 হার্জ আমার থাকে তাহলে কি হবে? আমি যদি এর 1 দিয়ে গুণ দিই তাহলে কি 50 হার্জ পাবো, 2 দিয়ে গুণ দিলে 100 হার্জ পাবো, 3 দিয়ে গুণ দিলে এরকম পাবো না? কিন্তু ভ্যারিয়েবলটা কি স্মুথলি হবে না। 51 হার্জ পাওয়া কিন্তু অনেক কঠিন, তাই না? 51 হার্জ পাওয়া অনেক কঠিন। তো এই জন্য যেটা করব যে আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে প্রথমে জিরো করে দিই। ফ্রিকোয়েন্সি জিরো করে কি হবে? এসি থেকে যদি আমরা ডিসি করে দেই সেক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে আমাদের এসি। এসি থেকে আমরা প্রথমে কি করি ডিসি তে কনভার্ট করি। তাহলে এসি তে থাকা অবস্থা কি আমাদের 50 হার্জ ফ্রিকোয়েন্সি থাকে। যখন আমরা এই এসি থেকে ডিসি তে কনভার্ট করি তখন আমার ফ্রিকোয়েন্সি হয় হলো 0 হার্জ। আপনারা কি সবাই আছেন না চলে গেছেন? হ্যাঁ আছি। থাকেন, চলে যান না। আচ্ছা, তাহলে এসি থেকে ডিসি করার সময় আমার কি হলো? তাহলে এখানে আমরা কি ইউজ করব? কনভার্টার ইউজ করব, তাই না? কনভার্টার, রেকটিফায়ার এগুলা ইউজ করে কি করব আমরা? এই এসি থেকে ডিসি করব। আচ্ছা, তাহলে এসি তে ছিল 50 হার্জ, ডিসি তে হয়ে গেল কি আমাদের 0 হার্জ, তাই না? তো এবার আমরা এই ডিসি থেকে কি করব? ডিসি থেকে আমরা বানাবো আবার এসি। তাহলে ডিসি থেকে এসি হওয়ার জন্য শর্ত কি? যে এসি হওয়ার একটা শর্তই হচ্ছে কি এসি তে একটা ফ্রিকোয়েন্সি থাকতে হবে। তাহলে আমার এখানে আবার কি ফ্রিকোয়েন্সি লাগবে না? তাহলে এখানে তো আর পাওয়ার প্ল্যান্ট নাই, তাহলে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি বানাবো? তাহলে ফ্রিকোয়েন্সি বানানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে আইজিবিটি। ফ্রিকোয়েন্সি বানানোর জন্য কি ইউজ করব? আইজিবিটি। আইজিবিটি হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। বাইপোলার ট্রানজিস্টর। আচ্ছা, বাইপোলার ট্রানজিস্টর। আইজিবিটি, বিজেটি, মসফেট একই জিনিস। বিজেটি কি কাজ করে? বিজেটি দিয়ে আমরা সুইচিং করি। সুইচিং কেন করি? যে কোনো ওদের সুইচ স্পিড কম। হ্যাঁ হ্যাঁ, তো মূলত জিনিসগুলো একই। বিজেটি সবচেয়ে লো পাওয়ার ডিভাইস, মসফেট তারপরে পাওয়ার ইলেকট্রনিক্স এর ডিভাইস, আর আইজিবিটি অনেক হাই পাওয়ার ডিভাইস। কিন্তু এদের সবার কাজই কি সুইচিং করা। সুইচিং বলতে কি, মনে করেন যে আমাদের এখানে একটা ডিসি লাইন আছে, তো আমি যদি এখানে এরকম বারবার সুইচিং করি, কখনো সুইচ অন করি কখনো সুইচ অফ করি, তো যখন সুইচ অন করব তখন কি লাফ দিয়ে উঠবে, যখন সুইচ অফ করব তখন আবার নেমে যাবে, অন করে লাফ দিয়ে উঠবে, অফ করে নেমে যাবে। প্রথমে এই শুধু আইজিবিটি বা বিজিটি দিয়ে এরকম স্মুথ হবে না, আমরা পাবো কি স্কোয়ার ওয়েভ, তাই না? শুধু আইজিবিটি বা বিজিটি ইউজ করলে আমরা নরমালি এরকম পাই, স্কোয়ার ওয়েভ পাই। অর্থাৎ যখনই আমার পাওয়ার অন করব তখনই কি ফুল পাওয়ার দিয়ে দিবে, যখন অফ করব তখন আমার জিরো হয়ে যাবে, অন জিরো অন জিরো। তাহলে এটা কি আমি যদি অফ অন করি, সুইচ অন করলে আমার কি হাই হবে, অফ করলে লো হবে, এভাবে আমরা কি একটা স্কোয়ার ওয়েভ পাবো। তো নরমালি আমরা কি করি যে এখানে আমরা আইজিবিটির সাথে আমরা ক্যাপাসিটর ইউজ করি। তাহলে ক্যাপাসিটর কি করে? ফিল্টারিং করে। ফিল্টারিং কিভাবে করে? ফিল্টারিং করে এটাকে জাস্ট এই সাইন কার্ভে কনভার্ট করে আর কি। হ্যাঁ, তো পিওর তো আর 100% হবে না, মোটামুটি যত ভালো ইনভার্টার তত ভালো এটাকে সাইন কার্ভে কনভার্ট করতে পারে। আর একটা দামি ইনভার্টার কিভাবে বুঝবো? যে সে যত সাইন কার্ভে কনভার্ট করতে পারবে এটা তত দামি ইনভার্টার। তাহলে বোঝা গেছে বিষয়টা যে ভিএফডি এর প্রিন্সিপাল কি, যে ভিএফডি কিভাবে কাজ করে। আচ্ছা দেখেন, তাহলে ভিএফডি কে আমরা কেন ইনভার্টার বলতেছি, তাই না? ভিএফডি কে ইনভার্টার বলার মূল কারণ হলো, ভিএফডি কে ইনভার্টার বলার মূল কারণ হলো এই অংশ। এই অংশে আমার ডিসি থেকে কি হচ্ছে? এসি হচ্ছে। তো এটাই তো আসলে মূল অংশ। আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা এই আইজিবিটি দিয়ে তো আমরা ফিক্সড ফ্রিকোয়েন্সি দিব না, আমরা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি দেবো। তাহলে আমাদের নরমালি ইনভার্টার গুলা 0 থেকে 400 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে পারে।
অর্থাৎ আমরা আইজিবিটির সুইচিং স্পিড আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, বা বিজেটি মসফেট এর সুইচিং স্পিড আমরা কন্ট্রোল করতে পারি। তো 0 থেকে 400 হার্জ সবগুলো পিল ইসে লাগে না, সব মোটরে 400 হার্জ পর্যন্ত লাগে না। এটা অবশ্যই আমাকে কি করতে হবে, মোটরের যে নেমপ্লেট থাকে, নেমপ্লেট লেখা থাকে যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, ওটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যা থাকবে আমরা সেই ফ্রিকোয়েন্সিটাই ভিএফডি প্যারামিটার সেট করে দেবো। আমরা এর পরের দিন দেখবো যে কিভাবে ভিএফডি কাজ করে আর কি। কিন্তু কিছু কিছু কম্প্রেসারের মোটর আছে, অ্যাটলাস কপের কিছু মোটর আছে যেগুলো 200 হার্জ 300 হার্জ পর্যন্ত সাপোর্ট করে। তো ওই সমস্ত মোটর চালানোর জন্য আমাদের এরকম অনেক বেশি হার্জও প্রয়োজন হবে আর কি। বাকি নরমাল আমাদের ম্যাক্সিমাম মোটরই 0 থেকে 60 হার্জ এই লেভেলেই কাজ করে। তাহলে বলেন এটা কে কে বোঝেন নাই? সবাই বুঝতে পারছেন? আরেকটা কোশ্চেন হচ্ছে অন্য জায়গায় কিলো হার্স ওগুলো কেন থাকে, অত হার্স দিয়ে কি করে? কোথায় কোথায় বুঝি নাই? কিলো হার্স মেগা হার্স থাকে না, যেমন এই যে ক্রিস্টাল অসিলেটর, ওগুলো কি কেন ব্যবহার না করা না হয়? না, ইয়ে তো আপনার, হ্যাঁ হ্যাঁ, ওই মেগাহার্টজ বা এগুলা ইউজ করে মেইনলি নেটওয়ার্কিং এ। আপনাদের ওই যে রেডিও ফ্রিকোয়েন্সি আছে না আমাদের টাওয়ারে, গ্রামীণ ফোনের টাওয়ারে বা বিভিন্ন টাওয়ার গুলাতে, বা আমাদের যে রেডিও আছে, এই রেডিও ফ্রিকোয়েন্সির ওগুলা এরকম মেগাহার্টজ গিগাহার্টজ ইউজ করে আর কি। কিন্তু আমাদের এই ইলেকট্রিক্যাল সিগন্যালে এত হাই ফ্রিকোয়েন্সি দরকার হয় না আর কি। মেগাহার্টজ গিগাহার্টজ যখন আমরা বলি না যে ওই যে এফএম, এফএম মানে কি, ফ্রিকোয়েন্সি মডুলেশন, তো এগুলা মেইনলি ফ্রিকোয়েন্সি মডুলেশন করতেছে আর কি। তো এই ফ্রিকোয়েন্সি মডুলেশন করে এম, এই ফ্রিকোয়েন্সি মডুলেশন করে বলে না যে 100 মেগাহার্টজ, ওই যে কি ঢাকা এফএম না কি আছে না 98.2 মেগাহার্টজ না। তো এই রেডিও ফ্রিকোয়েন্সি গুলো যেহেতু এগুলো লং ডিসটেন্স কভার করা লাগে, এইগুলো এরকম মেগাহার্টজ বা এরকম হার্টজ হয়, কিন্তু নরমালি আমাদের এই ইনভার্টার এত হার্টজ লাগে না আর কি, বা ইলেকট্রিক্যাল নরমালি এরকম হার্টজ লাগে না আর কি। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে একটা ইনভার্টারে কাজ করলো, এই অংশটা ইনভার্টার। আচ্ছা, আমরা আরেকটা জায়গায় ইনভার্টার শব্দটা ইউজ করি না, কোথায় বলেন তো? আইপিএস, আইপিএস এ আমাদের ইনভার্টার আছে না, আমরা বলি না যে আইপিএস এর ভিতরে ইনভার্টার থাকে। তো আইপিএস এও কিন্তু সেম টেকনোলজিটাই আমাদের ইউজ হয়। হ্যাঁ, আইপিএস দেখেন একবারে হুবহু সেম টেকনোলজিটা ইউজ হয়। আইপিএস এ এই যে ডিসি, এইখানে কি থাকে, স্টোরেজ হিসেবে ব্যাটারি থাকে, তাই না? এটা কি থাকে, স্টোরেজ হিসাবে ব্যাটারি স্টোরেজ থাকে। দেখেন এই ইনভার্টারটা টেকনোলজি জানলে আপনি 3টা টেকনোলজি জানতে পারবেন, 3-4 ধরনের কাজ এটাতে হয়। তাহলে আইপিএস কি করে, প্রথমে আমাদের এসি থাকে, এসিটাকে ডিসি কনভার্ট করে ব্যাটারিতে চার্জিং করা হয়, চার্জিং সার্কিটে চার্জ দেওয়া হয়। নরমালি আমাদের ব্যাটারিগুলো কি 12 ভোল্ট হয় আর কি, তাই না? 12 ভোল্টের ব্যাটারিগুলো হয়, যে গাড়ির ব্যাটারিগুলো আর কি। আর যদি ছোট হয় তাহলে ছোট ব্যাটারি হতে পারে, নরমালি 12 ভোল্টের ব্যাটারি হয়। এগুলোকে প্যারালাল লাগায় লাগায় অ্যাম্পিয়ার বাড়ায় আর কি। তাহলে এটা কি হলো, আমার ব্যাটারি চার্জ করলো, তো যখন আমার এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন কি করবে, এই যে এর ভিতরে যে 12 ভোল্ট পাওয়ার আছে, এই 12 ভোল্টটাই নরমালি আইসে আইপিএস এ আইজিবিটি ইউজ করা হয় না, আইপিএস এ মসফেট ইউজ করা হয়, যেহেতু ওখানে অত পাওয়ার লাগে না। তো এটা কি করা হয়, এই ব্যাটারির 12 ভোল্টকে মসফেট দিয়ে আমার ফাইনালি এসি তে লাইন দেওয়া হয় আর কি। এখান থেকে আমার আউটপুটে লাইন দেওয়া হয়। তাহলে এটা গেল আমাদের বাসা বাড়িতে আইপিএস এর ইনভার্টার, তাই না? এবার আসেন কি সোলার। আইপিএস এ তো মাইক্রোকন্ট্রোলার ব্যবহার, হ্যাঁ মাইক্রোকন্ট্রোলার হ্যাঁ, বুঝি নাই। বললাম, আইপিএস মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে কন্ট্রোল গুলো মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করুক বা এটা করুক, মানে এটা সমস্যা না, আমি মানে মেইনলি প্রিন্সিপালটা ইউজ করতেছি আর কি, এখানে প্রিন্সিপালটা হচ্ছে এটা আর কি। আচ্ছা, আর আইজিবিটি আইপিএস এর যেটা পার্থক্য থাকে, আইপিএস এ ভ্যারি করে 400 হার্জ পর্যন্ত করা হয় না, ভ্যারি করে ওকে 50 হার্জ রাখা হয়। যেহেতু আমার বাসা বাড়ির লোড তো 50 হার্জ পর্যন্ত রাখা হয় আর কি। তো 50 হার্জ কখনো কম বেশি হয়, 50 হার্জ 52 হার্জ 53 হার্জ এই লেভেলে রাখা হয়। এর টার্গেট, আইপিএস এর টার্গেট 50 হার্জ, কিন্তু ইনভার্টারের ভিএফডি তে টার্গেট আমাদের 0 থেকে 400 হার্জ। আচ্ছা দেখেন, তাহলে এটা গেল আইপিএস। তাহলে সেম কাজ আমাদের সোলারেও হয়। তাহলে সোলারে আমাদের এই অংশটা লাগে না, সোলারে কি লাগে না, এই অংশটা লাগে না। এইখানে একটা চার্জিং সার্কিট থাকে, চার্জিং সার্কিটটা সোজা চলে যায় কি ছাদে, তাই না? এখানে আমাদের কি সোলার থাকে না, এই সোলার প্যানেল থাকে, চার্জিং সার্কিটের মাধ্যমে আমার কি ব্যাটারিটা চার্জ হয়। তো ব্যাটারি যখন চার্জ হয়, আর এটা যখন আমাদের অন্ধকার হয়ে যায়, যখন চার্জ হয় না, তখন আমরা এখান থেকে কি
আমাদের এই ডিভাইস গুলোকে চালাতে পারি, আমাদের যে হাউস হোল্ড ডিভাইস চালাতে পারি। তাহলে বোঝা গেছে যে আমরা ইনভার্টার কিন্তু আমাদের বাসা বাড়িতে অনেক জায়গায় ইউজ করি। ইউপিএস ও সেম, আমাদের যে কম্পিউটার ইউপিএস আছে এখানেও সেম, এখানেও এরকম ব্যাটারি আছে, ব্যাটারি গুলা কিরকম এই ইনভার্টারের মাধ্যমে আমাদের 50 হার্টজ 60 হার্টজ করা হয়। বোঝা গেছে বিষয়টা? যদিও এটা আমাদের সাবজেক্টের বিষয় না, তারপরেও যেহেতু বাসায় সবারই এই জিনিসগুলো আছে এই জন্য একটু আলোচনা করে দিলাম, হয়তো তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে আর কি, যে কিভাবে এরা কাজ করে। ভাইয়া, একটা মোটরকে সর্বোচ্চ কত আরপিএম এ চালানো যায়, মানে কত হার্টজে আর কি ফ্রিকোয়েন্সিতে? না, এটা হচ্ছে নেম প্লেটের উপর ডিপেন্ড করে। আমি ধরেন ইচ্ছা মতো বেশি আরপিএম চালাতে পারবো না। তো এটার এই নেম প্লেটে আপনার লেখা থাকে, আপনার যে স্পেকে লেখা থাকে যে ম্যাক্সিমাম আরপিএম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, দুটা টার্ম ও, থাকে। তো ওই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা আমি ভিএফডি থেকে ওই ফ্রিকোয়েন্সি দিতে হবে, ওর বেশি দেওয়া যাবে না। জি জি, অনেক হ্যাঁ সময় দেখি মোটর গরম হয়ে যায়, ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে হ্যাঁ ওইভাবে হ্যাঁ হ্যাঁ, ওটা দেওয়া যাবে না, কারণ ওটা তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমি ক্রস করছি। ওই জন্য সেফটি হিসাবে আমরা দেখবো ভিএফডি যখন প্যারামিটার সেট করবো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে আমরা নেম প্লেটের ফ্রিকোয়েন্সিটাকে সেট করে দিব। জি জি। কোনো ইস্যু যদি লেখা থাকে যে হ্যাঁ এটা 5000 আরপিএম এ ঘুরবে, এটা ফ্রিকোয়েন্সি 200 হার্টজ পর্যন্ত নিতে পারবে, সেক্ষেত্রে আমি 200 হার্টজ পর্যন্ত দিতে পারবো আর কি। কিন্তু নর্মাল মোটরকে দিলে এটা নিতে পারবে না আর কি, গরম হয়ে যাবে আর কি। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এবার আসেন আমাদের এই যে ভিএফডির কিছু ব্র্যান্ডের নাম আমরা জানি, কিছু ব্র্যান্ডের নাম আমরা জানি। তাহলে মোটরের হ্যাঁ, কি বলছিলেন মোটরের? হ্যালো, হ্যাঁ মোটরের কি বলছিলেন জানি? আচ্ছা ঠিক আছে, এটা জানলে আবার আমাদের জানালে আমরা সেটা জানাবো আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ভিএফডি ব্র্যান্ড সম্পর্কে জানি, যে আসলে কি কি ব্র্যান্ড আমাদের পপুলার ব্র্যান্ড আছে। আমাদের এই ব্র্যান্ড গুলো জানা থাকা দরকার, কারণ আমরা যখন ভিএফডি ইউজ করব তখন এই ব্র্যান্ড গুলো জানা থাকলে আমাদের সুবিধা হবে আর কি। আচ্ছা, তাহলে ভিএফডি এর ব্র্যান্ড গুলো, হ্যাঁ ভিএফডি এর ব্র্যান্ড আমরা আমাদের নাম্বার 1 যে ব্র্যান্ড গুলো আছে, ভিএফডিও আমাদের পিএলসি গুলো যেমন গ্রুপ এ ক্যাটাগরি, হ্যাঁ বা গ্রুপ এ কান্ট্রি আছে, বা এ ক্যাটাগরি আছে, বি ক্যাটাগরি আছে, সি ক্যাটাগরি আছে, ঠিক একই ভাবে ভিএফডিরও আমাদের বিভিন্ন টাইপের ব্র্যান্ড আছে। যেমন সবচেয়ে যে এক্সপেন্সিভ বা ভালো ব্র্যান্ড গুলো সেটা হচ্ছে এবিবি, সিমেন্স, তারপরে আপনার লিনজে, তারপরে ড্যানফোস, এই ধরনের যে ব্র্যান্ড গুলো আছে এরা মোটামুটি হচ্ছে সবচেয়ে ভালো ব্র্যান্ড। যেমন এবিবি আমাদের সারা ওয়ার্ল্ডে ইউজ হয়, এই এটা স্নাইডারের ব্র্যান্ড গুলো ভালো। এবিবি, সিমেন্স, লেঞ্জ, ড্যানফোস, স্নাইডার, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের হ্যাঁ ইয়াশকাওয়া ভালো, ইয়াশকাওয়া নাম্বার 1। হ্যাঁ, ইয়াশকাওয়া জাপানি ব্র্যান্ড। ড্যানফোস হচ্ছে ডেনমার্কের, ড্যানফোস ডেনমার্কের, স্নাইডারের বিভিন্ন কান্ট্রিতে আছে, ইয়াশকাওয়া হচ্ছে জাপান, তারপর সিমেন্স জার্মানি, এবিবি হচ্ছে আমেরিকা। হ্যাঁ, তো এগুলো মোটামুটি হচ্ছে ভালো ব্র্যান্ড। এর ভিতরে যেমন এবিবি গুলো আমাদের প্রচুর পরিমাণে কম্প্রেসর গুলোতে ইউজ হয়, হ্যাঁ তারপরে কম্প্রেসর গুলোতে প্রচুর পরিমাণে এবিবি ইউজ হয়, বিভিন্ন জায়গায় এবিবি ইউজ হয়। সিমেন্স আমাদের বিভিন্ন অটোমেশনে ইউজ হয়। যেমন ড্যানফোসটা আমাদের চিলারে প্রচুর পরিমাণে ইউজ হয়, বিভিন্ন জায়গার চিলার গুলোতে আমরা দেখছি যে ড্যানফোস ইউজ হয়। বসুন্ধরা সিটির যে উপরে 11 তলায় না 12 তলায় যে ওদের যে ফুল চিলার সিস্টেম আছে,
পুরোটাই এই ড্যানফোস দিয়ে করা আর কি। অনেক বড় বড় ইনভার্টার ড্যানফোসের, ডেনমার্কের ইনভার্টার, ভালো ইনভার্টার। ইয়াশকাওয়া খুব ভালো ইনভার্টার, জাপানি ব্র্যান্ড, অনেক জায়গায় ইউজ হয়। তার ভিতরে একটা পপুলার ইউজ হচ্ছে লিফটে। ইয়াশকাওয়ার লিফটে একটা সিরিজই আছে, এল সিরিজ, লিফটের জন্য স্পেশাল একটা সিরিজ আছে, এল সিরিজ। এই এল সিরিজ ইনভার্টারটা লিফটে প্রচুর পরিমাণে ইউজ হয়। আচ্ছা, এই ইনভার্টার আসলে কতটুকু দামি বা কম দামি এটার উপর ডিপেন্ড করে অনেক, স্মুথনেস, সাইন কার্ভ, অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। দেখবেন যে আমরা বাসা বাড়িতে যখন আইপিএস দিয়ে যখন আমরা ফ্যান চালাই, তখন দেখবেন যে একটা ফ্যানে একটা শব্দ করে, একটা হামিং নয়েজের মতো হয় আর কি, তাই না? একটা নয়েজ হয়। আবার অনেক ফ্যানে দেখবেন লেখা থাকে যে এই আইপিএসটি, এই ফ্যানটি আইপিএস দিয়ে ব্যবহারের উপযোগী নয়। আবার আরেকটা সমস্যা হয়, দেখবেন যে আইপিএস ইউজ করলে রেগুলেটর বারবার জ্বলে যায়। হুম। তো এই ধরনের অনেক সমস্যা হয়। এগুলো সমস্যার একটা বড় কারণ হচ্ছে যে পিওর সাইন ওয়েভ না হওয়া আর কি। তো এই জন্য যত ভালো সাইন ওয়েভ হয় তত ভালো স্মুথ আমরা স্পিড পাবো। আপনারা দেখবেন একটা ভালো লিফট আর একটা খারাপ লিফটের পার্থক্য কি? একটা ভালো লিফটে আপনি যখন উঠবেন দেখবেন যে লিফটটা খুব দ্রুতই যাচ্ছে, কিন্তু যখন থামতেছে কোনো গায়ে বাতাস লাগতেছে না বা শরীর টের পাচ্ছে না, আবার যখন খুলতেছে তখন পাচ্ছে না। কিন্তু ঠিক একই ভাবে দেখবেন যে সেম একটা লিফট দেখবেন যে ধীপ করে মানে উঠে যাচ্ছে, একবার এমন ভাবে উঠতেছে মনে হচ্ছে যে কলিজায় বাতাস লাগতেছে। আবার নামতেছে খুব স্মুথ না আর কি। তো এটা দেখে বুঝতে পারবেন যে আসলে ডেফিনেটলি এর ইনভার্টারটা ভালো ইনভার্টার না। যত ভালো ইনভার্টার হবে তত স্মুথলি কন্ট্রোল করতে পারবে, স্পিড আপ করবে স্মুথলি, স্পিড স্লো করবে স্মুথলি, স্পিডটা কন্টিনিউয়াস স্পিড হবে, ভাইব্রেশন হবে না। এই ধরনের বিষয়গুলো অনেক কিছু এই ইনভার্টারের উপর ডিপেন্ড করে আর কি। লিফটটা আমরা সহজে বুঝতে পারি আর কি। সরকারি বিল্ডিং গুলোতে দেখা যায় এরকম ধিপ ধাপ করে এই পড়ে আর কি। হ্যাঁ, বোর্ডের লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তাহলে বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের নাম্বার 1 ক্যাটাগরির ভিএফডি হচ্ছে এগুলো আর কি। আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরির ভিএফডি যদি আমরা বলি, সেকেন্ড ক্যাটাগরিতে আমাদের অনেক ভিএফডি আছে, মিটসুবিশি, অমরন, এলএস, ডেল্টা, এগুলোকে মোটামুটি। আচ্ছা, এই ক্যাটাগরি গুলো কিন্তু আসলে আমার ব্যক্তিগত মতামত, এটার সাথে কিন্তু আসলে থিওরিটিক্যাল কোনো বিষয়ের যোগসাজশ নাই, অর্থাৎ এগুলো এইভাবে কোথাও থিওরিটিক্যাল কোথাও নেই, বাট আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে এগুলা সবচেয়ে দামি ইনভার্টার এবং এগুলো একটু কম দামি ইনভার্টার, পারফরমেন্সের দিক থেকে এরা সেরা, এরা একটু সেকেন্ডারি লেভেলে আর কি। তো এর ভিতরে মিটসুবিশিটাও অনেক ইউজ হয়, এলএস এর ইনভার্টার প্রচুর পরিমাণে ইউজ হয়। এলএস টা মোটামুটি, এলএস এর হচ্ছে কোরিয়া, প্রাইসও কম, আবার লংজিবিলিটিও খারাপ না, যদিও এদের সমান হবে না, বাট ওরা ভালো আছে। যেমন চাইনিজ ইনভার্টারের ভিতরে একটা হচ্ছে ডেল্টা তাইওয়ানের, বাট ইনভার্টারটা ভালো, এটা প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ হয় আর কি। হ্যাঁ, তাহলে এদেরকে বলা যেতে পারে সেকেন্ড ক্যাটাগরি। এরপরে আমাদের আছে হলো থার্ড ক্যাটাগরি ইনভার্টার, যেগুলো চাইনিজ। চাইনিজ অনেকগুলো ফার্স্ট সেকেন্ড ক্যাটাগরিতে চলে আসছে, বাট থার্ড ক্যাটাগরিতে অনেক আছে, যেমন জিনজে আছে, ফারটেক আছে, তারপরে উইকন, তারপরে এরকম অনেক ধরনের আমাদের ইনভার্টার আছে। ফারটেকটা ওদের ইনভার্টার বেশি একটা পপুলার না। জিনজে, জিনজে 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 উইকন, এই ধরনের অনেক ইনভার্টার আছে। আরো কিছু ইনভার্টার আছে, আমার নাম মনে আসতেছে না আর কি, যেগুলো চাইনিজ ইনভার্টার, এরা মোটামুটি থার্ড ক্যাটাগরি। তো এখন ইনভার্টারের ভিতরেও যেমন গুণগত মানের পার্থক্য হয়, প্রাইসও তেমন পার্থক্য হয় আর কি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যে এই যে এলএস, এই এলএস এর একটা 0.75 কিলোওয়াট ইনভার্টারের প্রাইস হচ্ছে 15,000 টাকা। 0.75 কিলোওয়াট মানে হচ্ছে 1 ঘোড়া। তার মানে 1 ঘোড়া একটা ইনভার্টারের প্রাইস কত? 1500 হয়ে গেছে না, 15,000 টাকা। ঠিক একই ভাবে আমি যদি 0.75 কিলো একটা এবিবি ইনভার্টার নেই, তো সেটার প্রাইস হচ্ছে মার্কেটে অলমোস্ট 22,000 টাকা।
বোঝা গেছে বিষয়টা? আচ্ছা বলেন এই পর্যন্ত কার কার কি প্রশ্ন আছে? এই পর্যন্ত কে বুঝছেন বলেন? বুঝছি। বুঝতে পারছেন না? আর বাকিদের কি অবস্থা? খায়রুল ভাই, নাজিমউদ্দিন ভাই, সাইয়েদ মাহমুদ ভাই, তানভীর আমি তো ভাই, কথা বললাম ভাই। বুঝেছি হ্যাঁ বুঝেছি। বুঝছেন না? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একটু একটু আওয়াজ টাওয়াজ দেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আছেন, তাহলে তো আমিও ঘুমায় যাবো, আপনারা ঘুমায় যাবেন। আচ্ছা, মার্সুস, জি জি হ্যাঁ। লিফটের জন্য আর কি কি ধরনের ইনভার্টার ইউজ করা হয় এই জাপানিটা ছাড়া? লিফটে মিটসুবিশিও ইউজ হয়, লিফটে মিটসুবিশিও ইউজ হয়। আবার এলএস এর IG7A এই সিরিজ আছে, IG7 একটা সিরিজ আছে, এটা খুব ভালো এলএস এর। IS7 একটা সিরিজ আছে, এটা ইউজ হয়। এই মিটসুবিশিটাও ইউজ হয়, অনেকগুলাই ইউজ হয়। তবে মানে এটা হয় কি যে প্রথমবার তো একটা লিফটে একটা ইনভার্টার থাকে, হ্যাঁ ওই ওই অফ অফ হয়ে যাবে আর কি, ওই মেইন পাওয়ার অফ করতে হবে এখান থেকে। আচ্ছা, তো এখানে এটা যেটা বললাম যে এই ধরনের অনেকগুলো ইউজ হয়। দেখা যায় যে আমাদের যে চাইনিজ ইগুলা হয়, চাইনিজ লিফট গুলা হয়, তো দেখা যায় যে এরা মোটামুটি চাইনিজ ইনভার্টার এইগুলা ইউজ করে আর কি। তো এটা আবার দেখা যায় ভালো ভালো ব্র্যান্ডের যে লিফট গুলা, সেগুলো আবার ভালো ভালো ব্র্যান্ড গুলা ইউজ করে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় অনেক সময় আমরা চেঞ্জ করে লাগাই দিই আর কি, বা আমাদের যারাই লোক করুক, দেখা যায় যে ওই ওই ইনভার্টারটা মার্কেটে নাই, দেখা যাচ্ছে ওটা রিপ্লেস করে এলএস এটা লাগাই দিচ্ছে বা মিটসুবিশি লাগাই দিচ্ছে। লিফটের মেইন ফাংশনটা কিন্তু আসলে ইনভার্টারের। আর ইনভার্টারকে কন্ট্রোল করার জন্য লিফটে অনেক লিফটে পিএলসি থাকে, আবার অনেক লিফটের কন্ট্রোলার পাওয়া যায়, এই লিফটে কন্ট্রোলার থাকে আর কি। কিন্তু মেইন কাজ হচ্ছে লিফটে ইনভার্টারটা যত ভালো হবে তত লিফটের স্মুথনেস বা ইঞ্জিনগুলো তত ভালো হবে। আচ্ছা, বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, তাহলে এখানে আমরা এই নামগুলা শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে একটু মার্কেট সম্পর্কে আমরা পরিচিত হই, বা হচ্ছে আমরা যদি ইন্ডাস্ট্রিতে জব করি তখন এই নামগুলা শুনলে একটু পরিচিত মনে হবে যে না তাহলে এই নামগুলা তো একবার শুনছিলাম আর কি। হ্যাঁ, আর আমি যেভাবে বললাম এইভাবে একটু খেয়াল থাকলে নাম শুনে বুঝতে পারবো যে হ্যাঁ ডেফিনেটলি একটা ভালো ব্র্যান্ডের ইনভার্টার আর কি। হ্যাঁ, আর এর বাইরেও আরো কিছু আছে আমার খেয়াল আসতেছে না মোটামুটি। আচ্ছা, ইনভার্টার মোটামুটি সব কোম্পানি বানায়, পিএলসি যারা বানায় তারা সবাই ইনভার্টার বানায়। অন্যদিকে চায়নাতে প্রায় না হলেও 100-র উপরে ফ্যাক্টরি আছে যারা ইনভার্টার তৈরি করে আর কি। তো এই জন্য চায়নাতেও অনেক ব্র্যান্ড হয়ে গেছে যারা সুন্দর সুন্দর ভালো ভালো ইনভার্টার বানাচ্ছে আর কি। তো এরা হচ্ছে মোটামুটি আমরা এখানে যাদের নাম বললাম, এই এবিবি আরো 100 বছর ধরে মনে করেন ইনভার্টার বানাচ্ছে আর কি, মোটা অবস্থা আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা বেশি দূর আগাবো না, আমাদের দুই একজন স্টুডেন্ট আজকে জয়েন করতে পারে নাই। তো আমরা এখন দেখবো ভিএফডি সিলেকশন। ভিএফডি সিলেকশনটা দেখে আজকে আমরা শেষ করে দিব। ভিএফডি সিলেকশন, আচ্ছা ভিএফডি সিলেকশন, তাহলে ভিএফডি সিলেকশন আমরা কিভাবে করব? যে আমরা মার্কেটে একটা ভিএফডি যখন কিনতে যাব তখন আমরা কি বলবো বা কিভাবে আমি একটা ভিএফডি পারচেজ করব আর কি। তো এটার জন্য আছে আমাদের ভিএফডি সিলেকশন পার্টটা ইম্পর্টেন্ট। তো ভিএফডি তে আমাদের দুটা জিনিস বলা লাগবে, একটা হচ্ছে এটা হচ্ছে ভিএফডি, এটা হলো ভিএফডির ইনপুট, আর এটা হলো ভিএফডির আউটপুট। তাহলে একটা হচ্ছে আমার ভিএফডির ইনপুট আর একটা হচ্ছে ভিএফডির আউটপুট। তাহলে ভিএফডির আউটপুটে থাকবে কে? মোটর। আর ইনপুটে কে থাকবে? লাইন। ভিএফডি ইনপুটে থাকবে কি? আমাদের লাইনের কারেন্ট। আর আউটপুটে থাকবে মোটর। আচ্ছা, তো আমাদের এটা কয়েক ধরনের ইনপুট আমরা পাই। একটা হচ্ছে 220 ভোল্ট সিঙ্গেল ফেজ, আবার 220 ভোল্ট সিঙ্গেল ফেজ,
আবার 220 ভোল্ট 3 ফেজ। আচ্ছা আগে 110 লিখি, 110 ভোল্ট সিঙ্গেল ফেজ। আচ্ছা এরপর হচ্ছে 440 ভোল্ট 3 ফেজ, আর এটা হচ্ছে 220 ভোল্ট 3 ফেজ। আমাদের ভিএফডি গুলার ইনপুট মার্কেটে এইগুলো অ্যাভেলেবল, কারণ আমাদের দেখা যায় কি আমেরিকা থেকে কানাডা থেকে প্রচুর পরিমাণে ইনভার্টার আসে বা প্রচুর পরিমাণে মোটর আসে। তো যেই যেই এলাকাতে 60 হার্জ, যে এলাকাতে অর্থাৎ যে সমস্ত জায়গায় 60 হার্জ আলাদের ক্ষেত্রে এই দুটা ইউজ হয়, অর্থাৎ আমেরিকা কানাডায় কয়েকটা কান্ট্রিতে এদের সিঙ্গেল ফেজ হচ্ছে 110 ভোল্ট আর 3 ফেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে যে সমস্ত কান্ট্রিতে 60 হার্জ তারা কি সিঙ্গেল ফেজ হচ্ছে 110 ভোল্ট, 3 ফেজ হচ্ছে 220 ভোল্ট। হ্যাঁ, আর আমাদের যারা 50 হার্জ তাদের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ 220 ভোল্ট আর 3 ফেজ 440 ভোল্ট আর কি। হ্যাঁ, 440 ভোল্ট বা 380 ভোল্ট। আচ্ছা তাহলে এখন এটা কি, আমি একটা ভিএফডি কেনার সময় আমি বলবো যে হ্যাঁ ভিএফডি আমাকে এমন একটা ভিএফডি দেন। আচ্ছা এখন দেখবো যে আমার লাইনে কোনটা আছে, আমার লাইনে যেটা থাকবে আমি আমার ভিএফডি ইনপুট সেটাই হইতে হবে। আচ্ছা সচরাচর আমাদের সবচেয়ে বেশি পপুলার কোনটা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার ইন্ডাস্ট্রির জন্য। 440 ভোল্ট 3 ফেজ ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবল থাকে। যেমন আমার এই ট্রেনিং সেন্টারে, আমার ট্রেনিং সেন্টারে কিন্তু 3 ফেজ 440 ভোল্ট নাই, আমার এখানে কি আছে 220 সিঙ্গেল ফেজ। তাহলে আমি পারচেজ করার সময় কোনটা কিনছি, এটা পারচেজ করছি আমি। অর্থাৎ এই কম্বিনেশনে ভিএফডি গুলো পাওয়া যায়। তাহলে আমি কিনছি কোনটা, যেহেতু আমার এখানে লাইনে 3 ফেজ নাই, আমার আছে সিঙ্গেল ফেজ, তাহলে আমি কিনছি কি সিঙ্গেল ফেজ আর 220 ভোল্টেরটা, যেহেতু আমার লাইনে 3 ফেজ নাই। কিন্তু ইন্ডাস্ট্রিতে সবচেয়ে পপুলার হচ্ছে কোনটা, এইটা। তাহলে আমাকে এটা একটা বলতে হবে যে হ্যাঁ আমার ভিএফডির ইনপুট হচ্ছে এটা। আচ্ছা এবার বলতে হবে যে ভিএফডির আউটপুট কি, তাহলে ভিএফডির আউটপুট কোথা থেকে পাবো, ভিএফডির আউটপুট পাবো মোটর থেকে। তাহলে মোটরের নেম প্লেটে আমি দেখবো যে কি আছে। আচ্ছা এখানে আমাদের ভিএফডি কখনোই কোনো সিঙ্গেল ফেজ মোটরকে চালাতে পারে না, কিছু ক্ষেত্রে চলতে পারে বাট বেসিক্যালি ওর কোনো সিঙ্গেল ফেজ মোটরকে চালাতে পারে না। তাহলে ওই সাইডে আমি কি কি নিয়ে যাব, এইটা নিয়ে যাব আর এটা নিয়ে যাব না। তাহলে একটা হইতে পারে 220 ভোল্ট 3 ফেজ অথবা 440 ভোল্ট 3 ফেজ। তাহলে আউটপুট থেকে আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যে 220 ভোল্ট 3 ফেজ অথবা 440 ভোল্ট 3 ফেজ। তাহলে এইটা আমরা কোথায় পাবো, এই ডাটাটা, এই ডাটাটা পাবো আমরা মোটরের নেম প্লেটে। মোটরের নেম প্লেটে যদি লেখা থাকে যে মোটরের ইনপুট দিতে হবে 440 ভোল্ট 3 ফেজ, তাহলে আমরা ভিএফডি এর আউটপুট কি কিনবো, এটা কিনবো। আর মোটর আউটপুট লেখা থাকে এটা, তাহলে আমি কি বলবো, মনে করেন আমার বাসার জন্য আমি একটা মোটর কিনতেছি, তাহলে আমি কি করবো, আমি দোকানে বলবো ভাই আমাকে এমন একটা ভিএফডি দেন যেটার ইনপুট 220 সিঙ্গেল ফেজ, আউটপুট 220 3 ফেজ। আচ্ছা তাহলে একটা বলতে পারেন যে এখানে তো সিঙ্গেল ফেজ ছিল, তাহলে 3 ফেজ হলে কি হবে, ভিএফডি এর ভিতরে ভিএফডি কি আউটপুট সিঙ্গেল ফেজের পাওয়া যায়? না সাধারণত পাওয়া যায় না আর কি, স্পেশাল কেস ছাড়া আর কি। ভিএফডি এর আউটপুট 3 ফেজই হয়, মানে ইন জেনারেল ভিএফডি সিঙ্গেল ফেজ মোটর চালাতে পারে না। হয়তো বা কিছু মোটর লাগাই দিলে চলবে কিন্তু এটা গরম হয়ে যাবে আর কি। কারণ আলটিমেটলি কিন্তু 3 ফেজ মোটরকে তো সিঙ্গেল ফেজে চালানো যায়। আমরা ওই যে ক্যাপাসিটর দিয়ে চালাই না, একটা ক্যাপাসিটর ইউজ করলে মাঝখানে কি ওই যে ফেজ শিফট করে 2 ফেজ বানায় দেয় আর কি। তো 2 ফেজে চলবে, কিন্তু এটা ওই নরমালি হয় কি যে ভিএফডি তে আপনি যদি দুইটা ফেজ দিয়ে মোটর চালাতে যান ওই অ্যালার্ম চলে আসে, ফেজ মিসিং অ্যালার্ম চলে আসে, চলতে দেয় না আর কি। কিন্তু কোনো ভিএফডি দিয়ে এভাবে তৈরি করা যায় না 2 ফেজও চলবে, তখন চলতে পারে, কিন্তু এটা আসলে পারফেক্ট না আর কি। বাট বাই ডিফল্ট এরা 3 ফেজই হয় আউটপুট। হ্যাঁ ভিএফডি এর আউটপুট মোটর ইনপুট হিসেবে কিনতে হবে, হ্যাঁ এটাই। অর্থাৎ ভিএফডি এর যে আউটপুট হবে এটা হবে মোটরের ইনপুট। আর মোটরের ইনপুটটা কোথায় পাবো, মোটরের গায়ে যে নেম প্লেট আছে নেম প্লেট থেকে আমরা নিয়ে নেব। তাহলে বোঝা গেছে আমাদের এই একটা প্যারামিটার লাগবে, এই একটা প্যারামিটার লাগবে। 2 নাম্বার প্যারামিটার হচ্ছে আমাদের, 3 নাম্বার প্যারামিটার হচ্ছে আমাদের ওয়াট। আমাদের ভিএফডি নরমালি ওয়াটে রিপ্রেজেন্ট করে। আচ্ছা ওয়াটের ক্ষেত্রে এইটাও আমাদের দেখতে হবে কোথা থেকে, মোটরের নেম প্লেট থেকে।
আচ্ছা, মোটর যদি 0.75 কিলোওয়াট হয়, তো ভিএফডি কি হতে হবে? 0.75 কিলোওয়াট অথবা বেশি। আচ্ছা, কারেন্টটা অটোমেটিক, আপনি যদি কিলোওয়াট মিলান তাহলে কারেন্ট অটোমেটিক ম্যাচ করে যাবে আর কি, কারণ ওয়াটের সাথে তো কারেন্ট রিলেটেড। আপনি যদি কিলোওয়াটটা মিলিয়ে নেন তাহলে অটোমেটিক কারেন্টটা ম্যাচ করে নেবে। কিন্তু কারেন্টটা আমরা ভিএফডি তে সেটিং করে দিই ম্যাক্সিমাম কারেন্ট কত হবে, বাট এই ভিএফডি পারচেজ করার সময় কারেন্টটা আসলে ইম্পর্টেন্ট না, কিলোওয়াটটা ইম্পর্টেন্ট, কারণ কিলোওয়াটের সাথে কারেন্ট ডিপেন্ডেন্ট আর কি। আচ্ছা, তো এখন মনে করেন যে আমার ইন্ডাস্ট্রিতে একটা ভিএফডি আছে 10 কিলোওয়াটের, একটা মোটর আছে আমার 3 কিলোওয়াটের, তাহলে কি হবে, চালানো যাবে? উত্তর হচ্ছে চালানো যাবে। অর্থাৎ আমি বড় ভিএফডি দিয়ে ছোট মোটরকে চালাইতে পারবো, কিন্তু উল্টাটা পারবো না। ছোট ভিএফডি, মনে করেন যে আমার একটা 3 কিলোওয়াটের ভিএফডি দিয়ে আমি 7 কিলোওয়াটের মোটরকে চালাতে পারবো না। বড় ভিএফডি দিয়ে ছোট মোটর চালালে বরঞ্চ খারাপ না, ভালো। কেন ভালো? যে আমার মোটর ভিএফডি গরম হবে না, লং 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 টাইম চলবে। কিন্তু তারপরে আমরা এরকম এরকম ডিফারেন্স করি না, নরমালি এরকম করি যে আমার 0.75 কিলোওয়াটের একটা মোটর আছে, আমি ধরেন একবারে কম দামি একটা ইনভার্টার লাগাইলাম, একবারে চাইনিজ একটা ইনভার্টার লাগাইলাম, তখন আমরা করি কি 0.75 কিলোওয়াট না কিনে একটু বেশি কিনি, 1.5 কিলোওয়াট একটা ইনভার্টার কিনি। আপনি যদি এই যে গ্রুপ এ বা বেস্ট ক্যাটাগরির যে ইনভার্টার গুলো আছে এগুলা কিনলে আপনি যা যা তাই তাই কিনলেই হবে। 0.75 এর জন্য 0.75 বা 2.2 এর জন্য 2.2 কিলোওয়াট কিনলেই হবে। বাট আমরা চাইনিজ বা একটু খারাপ ব্র্যান্ডের ইনভার্টার কেনার সময় আমরা এটা একটু করি যে 1.75 কিলোওয়াট আছে, মনে করেন যে এখানে 2 কিলোওয়াট আছে, আমরা এখানে 2.2 কিলোওয়াট কিনি। আচ্ছা, এটা কিন্তু একবার সব কিলোওয়াট হয় না, 0.75 কিলোওয়াট, 1.5 কিলোওয়াট, 2.2 কিলোওয়াট, 3.7 এরকম একটা রেশিও আছে, সব একবারে যে 2.1 2.2 এরকম হয় না আর কি। তো এটার থেকে সামান্য যে বেশি আপনি, এটা সমান সমান কিনলেও চলবে, কিন্তু সামান্য একটু বেশি কিনলে কি হবে, আপনার বিহেভিয়ারটা লং টাইম লাস্টিং করবে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে আপনার তখন কি হবে, বিহেভিয়ারের উপরে প্রেসার কম পড়বে। মনে করেন যে আপনার রুম, ছোট্ট একটা রুম, আপনি 5 টনের একটা এসি লাগালে কি সমস্যা হবে? না, বড় হবে না। আপনারা বলেন যে আমার রুম হচ্ছে 10 বাই 10, 100 স্কোয়ার ফিটের একটা রুম, এটা যদি আমি 5 টনের এসি লাগাই তাহলে কি হবে বলেন, একজনে বলেন। এটা তো হুটহাট ঠান্ডা হয়ে যাবে। হুটা ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এসির কোনো ক্ষতি হবে? এসির কোনো ক্ষতি হবে না, না, রুমেরও কোনো ক্ষতি হবে না। রুমের টেম্পারেচার ঠিক থাকবে, কারণ আমি তো সেট করে দেবো 25 ডিগ্রি। যদি 25 ডিগ্রি বা 26 ডিগ্রি সেট করি তাহলে কি হবে, ও লং টাইম রেস্ট পাবে, তাই না? ও দেওয়ার সাথে সাথে মনে করে যে 2-1 সেকেন্ডের ভিতরে কি আমার রুম ঠান্ডা হয়ে যাবে, 25 দিয়ে চলে আসবে, সেই কম্প্রেসর রেস্টে চলে যাবে। এই কম্প্রেসর দেখা গেলো যে আবার আধা ঘন্টা পর অন হয়, তার মানে কি আমার নর্মাল একটা রুমে যদি ওই 5 টন এসিটা যদি 5 বছর যায়, তাহলে আমার এই রুমে কি যাবে, 10 বছর যাবে, কারণ ও কম্প্রেসর প্রচুর পরিমাণে রেস্ট পাবে আর কি, কিন্তু লস নাই। আর যে উল্টাটা কিনি আমি, মনে করেন যে 1000 স্কোয়ার ফিটের রুমে আমি 1 টন এসি লাগালাম, তাহলে কি হবে, ও 24 ঘন্টায় কম্প্রেসর চলা লাগবে, তাহলে ও কি লং টাইম লাস্টিং করবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে পার্থক্য। বলো না যে এত বাই এত স্কোয়ার ফিট বা এত স্কোয়ার ফিটে আমার এত টন এসি লাগবে, এটার উদ্দেশ্য হলো যাতে কম্প্রেসর রেস্ট পায়। এরকম না যে আমি লাগাইলে হবে না, আপনি তো রুম ঠান্ডা করার জন্য ফ্রিজ খুলে রাখলেও হয়, ডিপ ফ্রিজ খুলে রেখে দিবেন, তাও ঠান্ডা হবে, কোনো সমস্যা নেই আর কি। তাহলে বোঝা গেছে বিষয়টা। তাহলে এই ছিল আমাদের এই ভিএফডি সিলেকশন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমরা যখন কোনো একটা ভিএফডি কিনতে যাব তখন আমাদের এই 3টা প্যারামিটার বলা লাগবে। আপনি নবপুর থেকে নেন আর বিদেশ থেকে নেন, আমাদের এই 3টা প্যারামিটার আমাদের বলা লাগবে। একটা হচ্ছে ভিএফডির ইনপুট কত, ভিএফডির আউটপুট কি, আর ভিএফডির কিলোওয়াট কত। আচ্ছা, তাহলে বোঝা গেছে বিষয় না? আচ্ছা, এক ভাই একটা পাঠাইছিল, ইনভার্টারের পাঠাইছে, একটু উল্টা দিক কি লিখছে।
আচ্ছা এখানে প্রথমে যেটা লিখছে যে 11 কিলোওয়াট অবলিক 7.5 কিলোওয়াট, অর্থাৎ এটাকে এই 11.5 থেকে 7.5 কিলোওয়াট পর্যন্ত যে মোটর আছে এইগুলাতে চালানো যাবে, বেশি ছোট বা চালানো যাবে না। কারণ কিছু কিছু থাকে কি যে এটা যদি আমি একবারে লো পাওয়ার একটা মোটর আমি লাগাই দিই, তখন এটাতে একটা অ্যালার্ম চলে আসে, কারণ ও মনে করে যে না আমার আসলে ঠিকমতো পাওয়ার পাচ্ছে না বা এই ধরনের একটা হয়। এই জন্য ওটাতে লিখে দিছে যে 11.5 থেকে 7.5 এই লেভেল পর্যন্ত মোটর চালানো যাবে, একবারে ওটাতে এক ঘোড়া মোটর চালানো যাবে না, যেহেতু 11 কিলোর একটা বড় ইনভার্টার, মোটামুটি একটা বড় ইনভার্টার 11 এই জন্য ওই এত এত বড় ইনভার্টার দিয়ে আবার এত ছোট মোটর চালালে অ্যালার্ম চলে আসবে আর কি, এই জন্য মোটামুটি কাছাকাছি থাকতে হবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ভাই, ওই ইনভার্টারের মানে আউটপুটের কিলোওয়াটের সাইজ অনুযায়ী মানে ইনভার্টারের এমনি সাইজটাও কম বেশি হয় আর কি, মানে বড় ছোট হয়। হ্যাঁ, কি প্যারামিটার, কি এলিমেন্ট বেশি থাকার কারণে এটা বড় কম এটা ছোট মেইন বড় হয়? আইজিবিটি, আসলে আইজিবিটি সাইজ গুলো বড় হয়, এর ভিতরে আপনার 4টা আইজিবি 3টা আইজিবিটি থাকে আর কি। এই আইজিবিটি গুলো এত বড় বড় হয়, আইজিবিটি গুলো অনেক পাওয়ার কনজিউম করে, আইজিবিটি গুলো ভাইব্রেশন হয়, এই সমস্যা এই সবের কারণে আইজিবিটি বড় হয়। আর সার্কিট গুলো অনেক সার্কিট গুলো মোটামুটি ওর থেকে মেইন হচ্ছে আইজিবিটি সাইজটা বড় হয় আর কি। আর যেহেতু আইজিবিটির ফ্রিকোয়েন্সি তৈরি করতেছে, আর আইজিবিটির সাইজ বড় হওয়ার কারণে এই ভিএফডি গুলো সাইজে বড় হয় আর কি। আরো প্যারামিটার আছে ভিতরে, আরো সেফটি ফাংশন থাকে, আরো যেমন ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরটা বড় হয়। হ্যাঁ, আইজিবিটি ক্যাপাসিটর এই আইটেম গুলো সবচেয়ে বেশি বড় বড় কম্পোনেন্ট আর কি। আর বাকি কম্পোনেন্ট গুলো এত বড় না আর কি। এরা যেমন আইজিবিটির সাথে হিট সিঙ্ক থাকে, তো হিট সিঙ্ক গুলো অনেক মোটা থাকে, যত বড় আইজিবিটি তত বড় কি হিট সিঙ্ক। দেখবেন যে ভিএফডির পিছনে একটা বড় অংশই কিন্তু হিট সিঙ্ক। আচ্ছা, আপনারা ইনভার্টারটা একটু দেখেন, এই মাইদুলের ইনভার্টারটা নিয়ে এসে একটু একটু উঁচা করো, না এই পুরোটা লাগানো, এটা ধরে উঁচা করো, এটা হ্যাঁ, এই দেখেন আর একটু উঁচা করো, আর একটু উঁচা করো, হ্যাঁ। এই ইনভার্টারটা দেখেন, এই যে ইনভার্টারের এই নিচের দেখেন যে পুরাটাই কিন্তু হিট সিঙ্ক। এই যে দেখছেন এই যে এই পার্টটা পুরাটাই ভিএফডি কিন্তু এতটুকু, ভিএফডি এতটুকু, এই পুরাটাই হিট সিঙ্ক। তার মানে কি এই পুরাটা ইউজ করছে আইজিবিটি কে ঠান্ডা রাখার জন্য আর কি। তো এটা যখন আমার বড় হবে, ভিএফডি যখন আরো বড় হবে, তখন কি এই হিট সিঙ্ক গুলো অনেক বড় হয়। তার মানে হিট সিঙ্ক, আইজিবিটি, ক্যাপাসিটর এইগুলোর জন্য মেইনলি ভিএফডি বড় হয় আর কি। বাকি ইলেকট্রনিক সার্কিট আসলে তো তেমন একটা ভ্যারি করে না। ঠিক আছে, রাখো। তো ঠিক আছে, মোটামুটি আজকে এই পর্যন্তই। তাহলে আমরা নেক্সট ক্লাসে ভিএফডি প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেখবো। তো ভাইয়া আজকে একটা প্রশ্ন হ্যাঁ, ছিল জি জি জি, যে আচ্ছা এই ভিএফডি যেটাই হোক, দেখা যাচ্ছে ছোট বড় কিংবা ভোল্টেজ যেটাই হোক, বেসিক তো একই নাকি? যে ওই যে হ্যাঁ, 11 কেভি, তারপরে মানে ওই যে লো ভোল্ট মিডিয়াম ভোল্টেজ টাইপ যেগুলো, হুম, একই তো নাকি? বেসিক একই। আপনার 100 কিলোওয়াট একটা ইনভার্টার যদি লাগান আর 0.75 কিলোওয়াট লাগান, একই, ওই সেটিংস টেনিং সবই একই। মানে ওই যে 11 কেভি কথা বলতেছি, যে 11 কেভি ড্রাইভ আছে না কিছু, যে ওই যে 11 কেভি মোটরে ইউজ করে আর কি। হ্যাঁ, 11 কেভি হোক 70 কিলোওয়াট হোক একই জিনিস। 11 কেভি 70 কিলোওয়াটের মোটরটা অনেক বড় হবে, ওটা অনেক মানে বড় সড়ো কাজ করবে, আর 0.75 কিলোওয়াট একটা ছোট মোটরে কাজ করবে আর কি। বাট ওর বেসিক একই। যেমন আমরা পিএলসি দেখলাম না, পিএলসি প্রোগ্রাম দিয়ে আপনি আউটপুটে একটা বড় জেনারেটর লাগাই দেন বা বড় একটা বিল্ডিং লাগাই দেন, কিন্তু আমার কন্ট্রোলিং সেম। তো ভিএফডি ক্ষেত্রেও জিনিসটা তাই আর কি। বোঝা গেছে না? তো ঠিক আছে। আমাদের ক্লাস হবে কয়টা আচ্ছা, টোটাল? আমাদের ঈদের আগে বলছিলেন যে একটা এক্সট্রা ক্লাস আছে ওই যে জবের জন্য। ও, জবের জন্য একটা এক্সট্রা ক্লাস, না তাহলে ওটা কবে নেওয়া যায়? যে কোনো একদিন দিয়ে দেন। যেখানে, আচ্ছা তাহলে আমাদের এই সোম আর বুধ দেওয়া হয়েছে না, সোম আর বুধ। আচ্ছা 18 এই শনিবারে 18, হ্যাঁ, মঙ্গল বুধ সোম শনিবারে। আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে জানাই দিব না, নেক্সট ক্লাসে আমরা জানাই দিব না যেটা কয় তারিখে নিবো আর কি। সোমবারে, হ্যাঁ হ্যাঁ, সোমবারের পরে আমরা নিবো আর কি, সোমবারের পরে আমরা জানাই দিব। ওটা আলাদা, মানে সোম বুধে আলাদা আলাদা ক্লাস হবে, শুধু একটা জবের উপরে একটা ক্লাস হবে আর কি।
আমাদের ক্লাস মোটামুটি 6-7টা হলে হয়ে যাবে আশা করি আর কি। তারপরে কিছু কম বেশি হতে পারে, আমরা যদি একটু বেশি টানতে পারি তাহলে তাড়াতাড়ি হবে, আর যদি দেখা যায় যে একটু স্লো হয় আপনারা বুঝতে পারলে একটু তাড়াতাড়ি হবে, আর বুঝতে দেরি হলে লেট হবে। ওই মোটামুটি 6-7টা ক্লাসের মতো লাগে আর কি। এখন দেখা যাক আমরা কতদূর আগাইতে পারি আর কি। মেইনলি আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা আর কি। তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।